আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রম সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছো, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখানে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের যেটুকু পাঠ্য রয়েছে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছো সবাই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে আলোচনা করছি বিভীষণের প্রতি মেঘনাদ, এবং আমি গত ক্লাসে তোমাদের যেটুকু অর্থাৎ কবিতাটি পুরোটাই পড়ানো প্রায় শেষ করেছি। কবিতার যে তোমার হচ্ছে লাইন ধরে ধরে অর্থাৎ লাইন ধরে ধরে আলোচনা করে আমি মোটামুটি শেষ করেছি। আমরা দেখেছি যে বিভীষণ এবং মেঘনাদ দুজনের কথোপকথনের মধ্য দিয়ে আসলে মেঘনাদ বিভীষণকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে যে কাজটি করছে বা করেছে সেটা ঠিক হচ্ছে না, অর্থাৎ তার মধ্যে দেশপ্রেম, ভাতৃপ্রেম, জাতিপ্রেম, স্বজাত্যবোধ এগুলো জাগিয়ে তোলার চেষ্টা করে মেঘনাদ, এবং বারবার সে তাকে মনে করিয়ে দেয় তার পরিবারের ঐতিহ্য। প্রিয় শিক্ষার্থী, আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছ কিনা একটু মেসেজ করে কমেন্টস বক্সে লিখে পাঠাও। আমাকে শুনতে পাচ্ছ কিনা কিংবা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টস বক্সে লিখে পাঠাও, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা একদম শেষের আলোচনায় বলেছিলাম যে আসলে শেষ পর্যন্ত দেখা গেল যে মেঘনাদ যখন বুঝতে পারলো যে বিভীষণ তার কাজের জন্য সে যে কাজটি করেছে, অর্থাৎ সে তার শত্রুর সঙ্গে হাত মিলিয়ে সে লক্ষণকে প্রবেশ করতে সাহায্য করেছে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে, যেখানে মেঘনাদ যজ্ঞ করছিল, সেই জায়গায় সে লক্ষণকে প্রবেশ করতে সাহায্য করেছে। এই পর্যন্ত আমরা দেখলাম যে সে বিভীষণকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বিভীষণ বলছে যে আসলে তার এই সিদ্ধান্তের জন্য লঙ্কার রাজাই দায়ী, অর্থাৎ রাবণ দায়ী। রাবণের কারণেই সে কিন্তু আজকে রামের পক্ষে, অর্থাৎ দেবতাদের পক্ষে, রামের পক্ষে সে। এখানে দেখো একটু বলে রাখা ভালো, আমি বলেছিলাম যে তোমাদের কবিতাংশটি পাঠ্য করার পিছনে কিন্তু মূল কারণই হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম, স্বজাতিবোধ, এবং সেই সঙ্গে তোমার গোষ্ঠী, ভাতৃ, সেই বিষয়গুলো এসেছে। এবং এই জায়গায় আমরা কিছু লাইন নিয়ে আলোচনাও করেছি, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আলোচনাও করেছি। এখন আমাদের যে জিনিসটা মূলত মনে রাখতে হবে যে আমরা দেখলাম শেষ পর্যন্ত আসলে মেঘনাদ ব্যর্থ হলো বিভীষণকে। আমরা যদিও এই জায়গায় আমরা জানি একটা অংশ আমরা পড়ছি, ষষ্ঠ স্বর্গের বধ অংশের কিছু অংশ এখানে আমাদের পাঠ্য রয়েছে। এরপরে আমরা কিন্তু জানি যে ঘটনায় যেটা হয় যে তোমার দেখা যায় কাব্যের মধ্যে, মহাকাব্যের মধ্যে দেখা যায় যে শেষ পর্যন্ত আসলে এই লক্ষণের হাতেই অন্যায় যুদ্ধে মৃত্যু হয় মেঘনাদের। অন্যায় যুদ্ধ, কারণ আমরা জানি যে লক্ষণ ছিল তোমার অস্ত্রে সুসজ্জিত, কিন্তু মেঘনাদ সেই জায়গায় অস্ত্রহীন অবস্থায় যজ্ঞ করছিল, এবং এই অন্যায় যুদ্ধে পরাজিত হয় মেঘনাদ, অর্থাৎ মেঘনাদকে হত্যা করা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের কবিতার আলোচনার বিষয়। এখন তোমাদের পাঠ পরিচিতির মধ্যে সুন্দর করে দেয়া আছে পুরো বিষয়টা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ঘটনা এগিয়েছে সেভাবে বর্ণনা করে দেয়া আছে। এখানে আমরা আমি বারবার বলেছিলাম যে যেহেতু পৌরাণিক একটি কবিতা, অর্থাৎ পুরাণকে কেন্দ্র করে, পৌরাণিক বলবো না, পুরাণকে কেন্দ্র করে মহাকাব্যটি রচনা করেছেন এবং নতুনভাবে সাজিয়েছেন, সেজন্য শব্দ ব্যবহারে বা চরিত্রের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবে, যেহেতু আমি সরাসরি তোমাদের সঙ্গে যুক্ত হতে পারছি না। আচ্ছা, এখন দেখো জয় যুক্ত হয়েছে, তারপর নীলা, যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো আমরা আলোচনা করছি বিভীষণের প্রতি মেঘনাদ।
বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আমাদের আজকে আমরা একটু ছন্দ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ছন্দ। এখন দেখো এখানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত যেই ছন্দের ব্যবহার করেছেন সেটা হচ্ছে অমৃতাক্ষর। অমৃতাক্ষর। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের তার অর্থাৎ এই তার পূর্ববর্তী যে ছন্দ ছিল সেটা ছিল মূলত পয়ার, পয়ার বা মিত্রাক্ষরও বলতে পারি, ঠিক আছে, পয়ার বা মিত্রাক্ষর। এইটা ছিল চরণান্তে মিল, অর্থাৎ চরণের শেষে মিল ছিল এই ছন্দের অন্যতম বৈশিষ্ট্য। আর এখানে অমৃতাক্ষর ছন্দ হচ্ছে অমিল, ঠিক আছে, অর্থাৎ মিত্র, মিত্র মানে বন্ধু, মিল। আর অমৃতাক্ষর মানে যেহেতু অমিল থাকে এই জন্য অমৃতাক্ষর ছন্দ হচ্ছে চরণান্তে মিল নেই, এই ছন্দের মূল বৈশিষ্ট্যই হচ্ছে চরণান্তে অমিল। আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলি যে অমৃতাক্ষর ছন্দের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে মূল জিনিসটা হচ্ছে চরণান্তে মিল থাকবে না। আমরা যদি এখানে কবিতার মধ্যে দেখি তাহলে কিন্তু সেটাই হয়েছে। প্রথমে অমৃতাক্ষর ছন্দের কিছু বৈশিষ্ট্য, অমৃতাক্ষরকে, এই অমৃতাক্ষর ছন্দই কিন্তু পরবর্তীতে অক্ষরবৃত্ত ছন্দ, অর্থাৎ আধুনিক যে ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ, সেই অক্ষরবৃত্তের ছন্দের মূলত যে সৃষ্টি সেটা কিন্তু এই অমৃতাক্ষর ছন্দ থেকেই। এবং অমৃতাক্ষর মানে মিল নেই, চরণান্তে হচ্ছে অমিল, মূল জিনিসটাই হচ্ছে চরণান্তে অমিল। আচ্ছা, এখন দেখো অমৃতাক্ষর ছন্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা প্রথমে বলতে পারি প্রবহমানতা রয়েছে। এই ছন্দের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলি, আচ্ছা বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি, বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখব প্রবহমানতা, প্রবাহমানতা। আচ্ছা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রবহমানতা মানে হচ্ছে তোমার হচ্ছে ভাব, অর্থাৎ এখানে যেটা ভাবটা এক চরণ থেকে আরেক চরণে প্রবহমান হয়ে যায়, অর্থাৎ একটা চরণেই যে ভাবটা শেষ হবে তা না, এর ভাবটা পরবর্তী চরণেও চলে যাবে। এই জন্য এইরকম আমরা যদি এখানে দেখি যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিন কেমনে আসি লক্ষণ পশিল, এই যে প্রথম 2 লাইনের মধ্যে কিন্তু আমরা কি দেখছি, একটা ভাব এক চরণ থেকে আরেক চরণে, এক লাইন থেকে আরেক লাইনে চলে যাচ্ছে। এই প্রবহমানতা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে দেখো, এরপরে যদি বৈশিষ্ট্যে আমরা আসি তাহলে হচ্ছে বিরাম চিহ্নের স্বাধীনতা, বিরাম চিহ্নের স্বাধীনতা, অর্থাৎ এখানে কবি তার স্বাধীন মতো, নির্দিষ্ট নিয়ম না, তিনি তার ইচ্ছে মতো, অর্থাৎ এই ছন্দটাই কিন্তু মধুসূদন নিজের ইচ্ছে অনুসারে তৈরি করেছে। ইংরেজি ব্ল্যাক ভার্স এই ছন্দ থেকে অনেকটা তিনি একটু কিছু মাত্রা যুক্ত করে কিন্তু এই ছন্দটি তৈরি করেছিলেন। বাংলা কবিতার মধ্যে প্রথম এই ছন্দের তিনি নিয়ে এসেছিলেন। এবং এই যে আমরা দেখি, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের আমরা যখন জীবনী আলোচনা করেছি, তার জীবনে যেমন নানা বৈচিত্র্য রয়েছে, ঠিক তেমনিভাবে তার লেখনীতেও কিন্তু তার ছন্দ বলো, অলঙ্কার বলো, ভাব বলো, ভাষা বলো, সেগুলোর মধ্যেও তিনি নানা বৈচিত্র্য নিয়ে এসেছেন, ঠিক আছে, ঠিক তেমনিভাবে ছন্দের ক্ষেত্রেও তাই। এবং বিরাম, এরপরে আমরা আসলাম বিরাম চিহ্ন, অর্থাৎ যেটা হয় যে তোমার এই যে নিজের ইচ্ছে মতো তিনি দাড়ি কমা বিরাম চিহ্ন সম্পর্কে তোমরা জানোই, সেগুলো তিনি ব্যবহার করেছেন। এরপরে আমরা আসি আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তোমার প্রতি চরণে একটা মাত্রা সংখ্যা নির্দিষ্ট রয়েছে। 3 নাম্বার হচ্ছে প্রতি চরণে মাত্রা সংখ্যা নির্দিষ্ট। এই মাত্রা সংখ্যা হচ্ছে 8 যোগ 6, ঠিক আছে, এই মাত্রা সংখ্যা প্রতি চরণে নির্দিষ্ট।
এবং দেখা যাচ্ছে যে এই মোটামুটি আরেকটা হচ্ছে সবার পরে অন্তমিল, অর্থাৎ চরণ শেষে যে অন্তমিল, সেই অন্তমিল হচ্ছে থাকে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য, চরণান্তে অমিল, এটা তো আমি প্রথমেই বলেছি। যাই হোক, এইগুলো মোটামুটি মনে রাখবে। এখন দেখো, আমি বলেছি যে মাইকেল মধুসূদন দত্ত শুধু সব এই তোমার মেঘনাদ বধ কাব্যে, মহাকাব্যে তিনি সব কিছুতে রেনেসাঁস, এই যে রেনেসাঁস শব্দটি আমি বারবার কবিতা পড়ার ক্ষেত্রে বলেছি। আমরা জানি যে পুরাণকে তিনি ভেঙেছেন, ঠিক তেমনিভাবে কিন্তু ছন্দকেও তিনি ভেঙে নতুন এক ছন্দ তৈরি করলেন, সেটা হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। ঠিক আছে, এই যে রেনেসাঁস সব ক্ষেত্রে এখানে প্রযোজ্য। তার এই কবিতার মধ্যে ভাবে যেমন রয়েছে, তার ভাষায়ও যেমন রয়েছে, তার ছন্দ ব্যবহারেও সেই রেনেসাঁস কিন্তু রয়েছে। ঠিক আছে, এই গেল আমাদের ছন্দ নিয়ে। এখন এই যে আমরা যেরকম প্রথমে দেখি, প্রথম 2 লাইন আমরা যদি নেই একদম কবিতাংশে, দেখো এতক্ষণে অরিন্দম, এতক্ষণে অরিন্দম, এতক্ষণে অরিন্দম, অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি, জানিনু কেমনে আসি, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, আসি লক্ষণ পশিল, পশিল মানে প্রবেশ করলো। আমরা যখন কবিতা পড়িয়েছি আমরা জানি যে এখানে আসলে মেঘনাদ তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে যে কিভাবে লক্ষণ এই নকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো, সেটা সে বুঝতে পারছে। আচ্ছা, এখানে দেখো জানিনু কেমনে লক্ষণ আসি পশিল, এ পর্যন্ত আমাদের এখানে আমি নিয়েছি। আচ্ছা, এখন দেখো এই জায়গায় তিনি যেটা করেছেন যে এতক্ষণে অরিন্দম, এখানে আমরা 2টা পর্বে ভাগ করছি। তারপরে জানিনু কেমনে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, এখানে এই পাশে হচ্ছে 8 আর এই পাশে হচ্ছে 6, এ পাশে 8 এ পাশে 6, এই হচ্ছে মাত্রা বিভাজন। এখন দেখো এই ছন্দের ক্ষেত্রে 8, 6 এই মাত্রা বিভাজনের ক্ষেত্রে আমাদের ছন্দ বিভাজনের ক্ষেত্রে কিছু নিয়ম রীতি রয়েছে, এবং ছন্দের যে স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত 3 রকমের ছন্দ রয়েছে, সেখানেও ভাগ করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর ক্ষেত্রে আমাদের কিভাবে ভাগ করতে হবে সেটা আমি পরবর্তী ক্লাসে আরেকটা ক্লাস নিব শুধু ছন্দের উপরই, কারণ তোমাদের কবিতার সবগুলো কবিতার ক্ষেত্রে তোমাদের ছন্দ পড়তে হয়, এবং কোনোটা হয়তো বা স্বরবৃত্তে লেখা, কোনোটা মাত্রাবৃত্তে, কোনোটা গদ্য ছন্দ, কোনোটা অক্ষরবৃত্ত, এভাবে এক একটি কবিতার মধ্যে রয়েছে। কিন্তু এখানে আমরা একটু প্রথমে শুধু জেনে রাখি যে এইটুকু হচ্ছে 8 মাত্রায়, এখানে 6 মাত্রায়। ঠিক আছে, আর এখানে এপাশে হচ্ছে 8, এপাশে 6, এই হচ্ছে মোটামুটি। দেখো চরণান্তে কিন্তু কোনো অন্তমিল নেই, চরণান্তে অন্তমিল নেই, এবং কবি অনেকটাই ইচ্ছে মতো বিরাম চিহ্ন বসিয়েছেন। ঠিক আছে, এতক্ষণে তিনি 2টো বন্ধনী চিহ্ন ব্যবহার করেছেন। তিনি ইচ্ছে মতো পুরো কবিতার মধ্যেই কিন্তু এই মহাকাব্যের মধ্যেই তিনি বসিয়েছেন। এই যে তার শুধুমাত্র ভাবে নয়, তার ছন্দে, তার অলঙ্কারে, এই হচ্ছে রেনেসাঁস। ঠিক আছে, এই গেল মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের মোটামুটি তার যে কবিতাংশ বিভীষণের প্রতি মেঘনাদ সম্পর্কে। আমি আজকে একটু তোমাদের যেহেতু কিছু আলোচনা প্রায় শেষ, আমাদের যদিও ক্লাসে থাকলে হয়তো বা আমরা তোমাদের সমস্যাগুলো আরও সুন্দরভাবে সমাধান করতে পারতাম। আমি তোমাদের মধ্যে বোর্ড ক্লিয়ার না, আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছ না,
এই হচ্ছে মোটামুটি। তারপরেও আমি বলবো যে তোমাদের যদি সমস্যা থাকে কোনো রকমের, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিবে যে কোনো পুরো কবিতাটি পড়েছো কিনা। আর আমি যেটা বলেছিলাম, তোমাদের একটি কাজ দিয়েছিলাম, আমি বলেছিলাম যে তোমরা প্রতিটা চরিত্রকে আলাদা করবে, প্রতিটা চরিত্রকে আলাদা করে সেই চরিত্র সম্পর্কে এক পেজ করে লিখবে। তাহলে দেখবে যে ঘটনাটা মনে রাখা, কার কি বৈশিষ্ট্য হচ্ছে, কে কার কি হয়, এগুলো নিয়ে কিন্তু তোমাদের তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। যেহেতু তোমরা দেখা যায় যে অনেক সময় এই পুরাণ কেন্দ্রিক যেহেতু কবিতা, দেখা যায় যে চরিত্রগুলোর মধ্যে গুলিয়ে ফেলো, সেই জিনিসটা যেন না হয় এজন্য প্রথমেই শুরুতেই তোমরা খাতা, আমি বলেছিলাম যে বাংলা প্রথম পত্রের জন্য আলাদা খাতা করবে, এবং খাতার মধ্যে এখানে কাজ হচ্ছে তুমি হয়তোবা প্রথমেই লিখলা মেঘনাদ সম্পর্কে লিখলা, তারপরে লিখলা বিভীষণ সম্পর্কে লিখছো, ঠিক আছে, বিভীষণ সম্পর্কে লিখবা তুমি যা যেটুকু বুঝেছো, তারপরে লিখলা রাবণ সম্পর্কে লিখলা, তুমি রাবণ সম্পর্কে যেটুকু বুঝেছো, তারপরে লিখলা রাম সম্পর্কে যা বুঝেছো সেটুকুই লিখবা। এভাবে তুমি যদি লিখো চরিত্রগুলো নিয়ে, তাহলে কিন্তু তোমার আর এই কবিতা বুঝতে সমস্যা হবে না। এখন আজকে আমি কিছু অনুধাবন প্রশ্ন একটু তোমাদের এখানে লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমেই যদি বলি, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, অনুধাবনমূলক, এগুলো একটু ব্যাখ্যা লিখে এখনই খাতার মধ্যে তৈরি করে ফেলবে, ঠিক আছে। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। আচ্ছা, আমি এটা যদিও কবিতা যখন আলোচনা করেছি আমি তখন বলেছিলাম, তারপরেও আবার বলছি, চণ্ডাল, এখানে চণ্ডাল কে? চণ্ডাল কে? আমি একটু দেখি তোমরা আনসার করতে পারছো নাকি। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, চণ্ডাল কে? চণ্ডাল কাকে বলা হয়েছে? দেখি কে আনসার করছে একটু দ্রুত। চণ্ডাল কাকে বলা হয়েছে? চণ্ডাল, চণ্ডাল কাকে বলা হয়েছে একটু দেখি কে পারছো। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, চণ্ডাল কাকে বলা হয়েছে? এটার আনসার একটু দ্রুত, যে পারবে একটু দ্রুত পাঠাও। প্রশান্ত যুক্ত হয়েছো, আচ্ছা একটু দেখো চণ্ডাল কে। আমি প্রশ্ন করেছি চণ্ডাল এখানে কাকে বলা হয়েছে? যাকে রাজার আলোয় নিয়ে আসা হয়েছে। চণ্ডাল কে? আর রাজার আলোয় কোনটা বলা হয়েছে? আলোয় মানে বাসস্থান। আচ্ছা একটু দেখি আমি কে কে যারা যুক্ত হয়েছো। তানজিল আরবি, তারপর হচ্ছে নীলা, সামিরা আক্তার, যারা যুক্ত হয়েছো প্রথম বর্ষের। পাড়ার কথা আমি কিন্তু আলোচনা করেছিলাম। চণ্ডাল, চণ্ডাল কে একটু যদি দেখি, এতক্ষণ লাগার কথা না, তোমরা যারা যুক্ত হয়েছো এতক্ষণ কিন্তু হওয়ার কথা না। তার মানে তোমরা নিজেরা যদি বাসায় না পড়ো তাহলে কিন্তু কবিতাটা বুঝবে না, এবং পরবর্তীতে আমি যদিও ক্লাস নেই তারপরেও কিন্তু তোমাদের নিজেদের না পড়লে, অর্থাৎ এখানে আমি কিন্তু বলেছিলাম যে চণ্ডাল কে, যাকে রাজার আলোয় নিয়ে আসা হয়েছে। আমি এখন পর্যন্ত কোনো আনসার পাইনি। চণ্ডাল কে? চণ্ডাল, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, আমি কোনো আনসার এখন পর্যন্ত পাচ্ছি না, তার মানে আমি ধরেই নিচ্ছি তোমরা কেউ পারছো না। আচ্ছা এখানে দেখো চণ্ডাল, এখানে হচ্ছে চণ্ডাল বলা হয়েছে কাকে? লক্ষণকে। আমি বলেছিলাম যে কাকে? লক্ষণকে। রাজার আলোয়, রাজার আলোয় হচ্ছে বলা হয়েছে এই লঙ্কাপুরী, অর্থাৎ এই যে একজনের আনসার পেয়েছি লক্ষণ, কিন্তু দেখো তুমি লক্ষণ বানান ভুল করেছো বাবা। নীলা, নীলা সামিরা, তুমি লক্ষণ বানানটা সঠিক করতে হবে। এই যে এখন অনেকেই লিখছো লক্ষণ হলো চণ্ডাল, কিন্তু লক্ষণ বানান সবার ভুল। আমি যে কটা আনসার পেয়েছি তার মানে তোমরা খাতায় লিখছো না। যদি খাতায় না লিখো তাহলে কিন্তু বানানে তোমরা সচেতন হবে না। বারবার বলছি আমি, বিভীষণের প্রতি মেঘনাদ যখনই
আমি বোর্ডের খাতা দেখি বা আমি এই জিনিসটা কিন্তু বারবার মার্ক করি যে তোমরা কি বেশিরভাগই যেটা হয় মূল দুটো চরিত্র অর্থাৎ বিভীষণের নামের বানান ভুল করো, লক্ষণকে আমাদের বারবার আলোচনার জন্য নিয়ে আসা হয়, লক্ষণের এই যে সবাই বানান ভুল করছো, ক্ষীয়র সঙ্গে নিচে ম যুক্ত হয়েছে বাবা, সবাই বানান ভুল করছো, আমি প্রত্যেকেরই আনসারে দেখছি। প্রশান্ত যারা যারা একটু বানানটার ব্যাপারে ক্ষীয়র সঙ্গে ম যুক্ত হবে, এই যে যুক্ত করে তোমরা এই জন্য একটু এই জিনিসটা সবাই খেয়াল করবে। বারবার বিভীষণ লক্ষণ আমরা যখন খাতা দেখি তখনও কিন্তু আমরা খেয়াল করি যে তোমাদের এই বানানগুলো তোমরা ভুল করো। এখানে কিন্তু রাবণ বানানে মূর্ধন্য, বিভীষণ বানানে মূর্ধন্য, লক্ষণ বানানটা ঠিক রাখতে হবে। এই বানান ভুল করলে কি হয়, পুরো সৃজনশীল প্রশ্নের আলোচনার ক্ষেত্রেই কিন্তু তোমাদের সমস্যা হয়ে যায়। অর্থাৎ একটা বানান ভুল করলে আমাদের ওই জায়গায় পুরো চরিত্রটাকে নিয়ে তুমি কিন্তু আলোচনা করছো। আমি যদি কোনো উদ্দীপক দিয়ে দেই যেখানে হয়তো বা প্রয়োজনে বিভীষণের মতো চরিত্র আসছে, বিভীষণকে কেন্দ্র করে আলোচনা করতে হচ্ছে, বিভীষণ বানানটাই ভুল, তাহলে আমি কি করব, আমি কিন্তু একদম 1 মার্ক স্পট করে কেটে ফেলব। এই কাজগুলো করবে না। বিশেষ করে এই কবিতায় তোমার নামগুলোর ক্ষেত্রে নাম যেন ভুল না হয়, নামের বানান ভুল না হয়। আচ্ছা, এখন দেখো রাজার আলোয়, এই আলোয় অর্থাৎ এখানে বলা হয়েছে লঙ্কা পুরী বা স্বর্ণ লঙ্কা। তোমরা যারা যুক্ত হয়েছো এখন অনেকে আনসার করছো, আচ্ছা যাই হোক, অনেক ধন্যবাদ। এই লঙ্কা পুরী বা স্বর্ণ লঙ্কা যেটা হচ্ছে স্বর্গের মতো সুন্দর, সেই লঙ্কা পুরীতে এসেছে কে, লক্ষণ। এবং লক্ষণকে চণ্ডাল, অর্থাৎ চণ্ডালকে হিন্দু যে জাতি যারা তোমার এই যে কি বলে তাদের যে হচ্ছে তোমার তাদের মৃতদেহের যে সৎকার করে, যে পোড়ায়, সেই তাদেরকে কিন্তু চণ্ডাল বলা হয়, নিচু একদম নিম্ন শ্রেণী। সেই চণ্ডালের সঙ্গে তুলনা করা হয়েছে লক্ষণকে। অর্থাৎ এখানে মেঘনাদ লক্ষণ যেটা কাজ করেছে বীরের মতো, সে এই লঙ্কাপুরীতে কিন্তু প্রবেশ করেনি, প্রবেশ করেছে কিসের মতো, চোরের মতো, তস্কর আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে, তস্কর। এইখানেও কিন্তু সেই চণ্ডাল বলা হয়েছে। এই কারণে এখানে মেঘনাদ প্রথমেই আমাদের, যেহেতু আমি বলেছি পুরো কবিতাংশ কিন্তু কথোপকথন, অর্থাৎ একবার বিভীষণ কথা বলছে, একবার মেঘনাদ বলছে। যেই বাক্যটি, যেই চরণটি মেঘনাদের থাকবে সেটার প্রথমেই তোমরা উল্লেখ করে নিবে যে মেঘনাদ হচ্ছে বলেছে, উক্ত বা এই চরণটি বা এই লাইনটি মেঘনাদ বলেছে। এখন এই জায়গায় মেঘনাদ বলছে, এখানে বলছে কাকে, বিভীষণকে বলছে, কিন্তু আসলে মূলত চণ্ডাল বলা হয়েছে এখানে লক্ষণকে। এখন লক্ষণকে চণ্ডাল বলছে কারণ লক্ষণ প্রকৃত বীরের মতো সে এই লঙ্কাপুরীতে প্রবেশ করেন। সে নিকুম্ভিলা যজ্ঞাগারে যেই জায়গায় যজ্ঞ করছিল মেঘনাদ, সেই জায়গায় সে চোরের মতো প্রবেশ করেছে এবং এ কারণেই তাকে চণ্ডালের সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ এই জায়গায় আমরা তাহলে এইটুকু মোটামুটি বলতে পারি। এটা মাঝে মধ্যেই তোমাদের অনুধাবন প্রশ্ন আসে। এরপরে দেখো, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, এখানে তোমাদের কবিতার মধ্যে এই লাইনগুলো বিভীষণের প্রতি মেঘনাদে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো সবই মোটামুটি এই কবিতাংশের লাইন থেকে, চরণ থেকেই কিন্তু নেওয়া হয়। যেমন লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে মানে যুদ্ধে, আর ভঞ্জিব মানে ভেঙে দিব বা বিনষ্ট করব। সহজ ভাষায় আমরা যদি বলি, যদিও বিনষ্ট এখানে দেয়া আছে, কিন্তু সহজ ভাষায় হচ্ছে ভেঙে দিব, ধ্বংস করে দিব। এখানে এই উক্তিটি কিন্তু, এই চরণটি কিন্তু মেঘনাদের, উক্তিটি করেছে মেঘনাদ এবং সে বিভীষণকে বলেছে যে অস্ত্রাগারের দরজা থেকে সরে দাঁড়াতে এবং সে অস্ত্রাগারে প্রবেশ করবে, প্রবেশ করে অস্ত্র নিয়ে আসে, লক্ষণের সঙ্গে যুদ্ধ করে আজকে এই যে লঙ্কার কলঙ্ক, অর্থাৎ এই যুদ্ধে আমরা জানি যে 5 দিনের যুদ্ধে কিন্তু রাক্ষসরা পরাজিত হয়েছে কার কাছে, রামের কাছে। অর্থাৎ 5 দিনের যুদ্ধে রাক্ষসরা পরাজিত হয়েছে। এই যে রাক্ষসদের পরাজয়, এই পরাজয় আজকে সে যুদ্ধ করে কি করে দিবে,
নষ্ট করে দিবে, বিনষ্ট করে দিবে। আহবে, আহবে মানে যুদ্ধ করে সে ধ্বংস করে দিবে। এই লাইনটা আমি পূর্বেও পড়েছি। এরপরে দেখো এই মোটামুটি এরপরে আমরা তোমাদের আরো কিছু লাইন রয়েছে, যেমন হচ্ছে দেখো এখানে বলা হয়েছে যে স্থাপিলা বিধিরে বিধু স্থানু ললাটে, এইটাও তোমাদের আসে মাঝে মধ্যে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। আচ্ছা এখানে দেখো আমি এটা পূর্বেও আলোচনা করেছিলাম, স্থাপিলা বিধিরে বিধু বিধুরে বিধি স্থানুর ললাটে, অর্থাৎ স্থানু মানে নিশ্চল করে, এখানে চাঁদকে, বিধু মানে কি চাঁদ, আমি তোমাদের ভাগ করে দিয়েছিলাম, বিধু মানে চাঁদ, স্থানু মানে হচ্ছে নিশ্চল করে, আর বিধি মানে কি, বিধি মানে ভাগ্য বিধাতা যাই বলো, ললাট মানে ভাগ্য বিধাতা। আচ্ছা এখন স্থাপিলা মানে স্থাপন করা। এই যে আমি বলেছিলাম যে তিনটি হচ্ছে উদাহরণ নিয়ে এসেছে, যখন বিভীষণ মেঘনাদকে বলেছে যে কি বলেছে, যখন মেঘনাদ বিভীষণকে বলেছে, বিভীষণ মেঘনাদকে বলেছে কি বলেছে, যে আমি রাঘবের দাস, এর পূর্বের লাইনটা ছিল এরকম যে রাঘবের দাস আমি, অর্থাৎ আমি রামের দাস। যখন রামের দাস বলেছে তখন তুলনা হিসাবে এখানে তিনটা জিনিসকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আমি বলেছিলাম প্রথমে চাঁদকে, যেই চাঁদ আকাশে থাকবে সেই চাঁদ কখনো কি হবে না, ভূতলে গড়াগড়ি খাবে না। এই লাইনটি কিন্তু সেই জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বিধাতার নিয়ম অনুসারে বিধাতা আকাশকে চাঁদকে কোথায় স্থাপন করেছেন, আকাশে। সেই চাঁদ কি কখনো ভূতলে গড়াগড়ি খায় না। তাহলে রাক্ষসদের একজন হয়ে কিভাবে বিভীষণ নিজেকে রাঘবের দাস অর্থাৎ রামের দাস বলছে? ঠিক আছে, এই প্রসঙ্গেই কিন্তু এই চরণটি বলা হয়েছে। এখন এটাকে সেভাবে ধরে ব্যাখ্যা করবা। এরপরে পরবর্তী লাইনে আমরা জানি যে পরবর্তী আরেকটি রয়েছে এখানে, এই পেজের মধ্যেই আরেকটা রয়েছে, দেখো যেমন বলা হয়েছে এখানে, নাহি শিশু লঙ্কাপুরে, নাহি শিশু লঙ্কাপুরে, নাহি শিশু লঙ্কাপুরে, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে, শুনি না হাসিবে এ কথা। তোমরা কিন্তু মূল বই সামনে রাখবে, আমি বারবার বলেছি মূল বই সামনে রাখবে। দেখো মূল বইয়ের মধ্যে এগুলো একটু হাইলাইট করে রাখো, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। মূল বইটা আমি বারবার বলেছি যে বাংলা ক্লাসের সময় মূল বই এবং পেন্সিল একটা অবশ্যই সামনে থাকবে, মূল বই সামনে থাকবে। যেই কথাগুলো বলছি বিশেষ করে এই পুরাণ কেন্দ্রিক, যেমন তোমাদের বিদ্রোহী, তারপরে হচ্ছে বিভীষণের প্রতি, এগুলোতে পুরাণের ব্যবহার অনেক বেশি, এবং সেক্ষেত্রে তোমার এই যে শব্দার্থ ধরে ধরে বলার পরে কবিতার পাশে আমরা যখন বলছি সেই জায়গায় যদি লিখে রাখো আর কোনো সমস্যা ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে হবে না। আচ্ছা এখন দেখো, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, এখানে আমরা জানি যে কোন প্রসঙ্গে বলেছিল। ঠিক আছে, আমাদের কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে দেয়া থাকে না যে কোন প্রসঙ্গে কে বলেছে, এগুলো কিন্তু দেয়া থাকে না। বোর্ডের প্রশ্ন কিন্তু এভাবেই থাকে, ব্যাখ্যা করো। কিন্তু আসলে কে, কোন প্রসঙ্গে, কেন, এই জিনিসটাই কিন্তু আমাদের উত্তরে বের করে আনতে হবে। আচ্ছা এই কথাটা কে বলেছে? কথাটা বলেছে মেঘনাদ। এখন কোন প্রসঙ্গে বলেছিল? যখন লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদকে যুদ্ধের প্রস্তাব দেয়, তখনই কিন্তু মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে এটা বলেছিল যে যুদ্ধের নিয়ম কি, ক্ষত্রিয় নিয়ম অনুসারে কিন্তু যেটা হচ্ছে যুদ্ধের নিয়ম, সেটা হচ্ছে চাইলাম আর যুদ্ধ করলাম, তুমি সামনে আমি সামনে, এভাবে যুদ্ধ কিন্তু হতো না। যুদ্ধের একটা নির্দিষ্ট নিয়ম ছিল। সেই সময়ে আমরা জানি যে যুদ্ধ হতো, দুপক্ষকেই অস্ত্রে সজ্জিত হতে হতো, এবং যে প্রকৃত বীর যোদ্ধা
সফল বীর যে প্রকৃত বীর যে সকলেই কিন্তু এই যুদ্ধের নিয়ম মেনে চলতো। মহাভারত রামায়ণের যত কাহিনী আছে আমরা যদি দেখি, তোমরা টিভিতেও সিরিয়ালেও দেখে থাকো, অনেক সময় যুদ্ধ হচ্ছে, দুপক্ষই অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধের দামামা বেজে চলছে এবং যুদ্ধ হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু সেটা হতো। এখানে এই জায়গায় কিন্তু সেই জায়গাটাতেই বলা হয়েছে, মেঘনাদ বলছে যে এই যে যুদ্ধের প্রস্তাব লক্ষণ দিয়েছে এটা কোনো প্রকৃত বীরের কাজ না। বিভীষণ জানে সে প্রকৃত বীর, তাহলে এটা কি কোনো বীরের কাজ? এবং লঙ্কাপুরীর সকল শিশু, অর্থাৎ লঙ্কাপুরী একটা শিশু পর্যন্ত জানে যে যুদ্ধের নিয়ম কি। যুদ্ধের নিয়ম হচ্ছে দুপক্ষকে অস্ত্রে সজ্জিত হতে হয়। তাহলে এই কথাটাই কিন্তু মেঘনাদ এখানে বলছে যে যুদ্ধের নিয়ম অনুসারে দুপক্ষকেই অস্ত্রে সজ্জিত হতে হয়। সেই জায়গায় কিন্তু লক্ষণ সেটা মানছে না। তাহলে লক্ষণের এই প্রস্তাবটা লঙ্কাপুরী শিশু শুনলেও হাসবে, অর্থাৎ কোনো নিয়ম ছাড়া এমন একটি প্রস্তাব লক্ষণ এখানে করেছে, তাহলে সেটা যদি জানে তাহলে কে হাসবে? লঙ্কাপুরীর শিশু পর্যন্ত হাসবে। এই হচ্ছে মোটামুটি আমার এখানে তোমাদের এই 2 পেজের মধ্যে এইটুকু আলোচনা। তবে তোমরা জি ম্যাম করছো, কিন্তু আমি জানি না কতটুকু বুঝতে পারছো, কারণ আমি একটা প্রশ্ন করে দেখলাম যে আমি একটা প্রশ্ন করে দেখলাম যে তোমাদের অনেকেই কিন্তু আনসার করতে পারছো না। আচ্ছা, এখন দেখি তোমরা একটু প্রস্তুতি নাও। আগামী ক্লাসে আমি আসলে তোমাদের কিছু প্রশ্ন করব, আমি দেখব যে কে আগে আনসার করতে পারছো। একটু এর মধ্যে প্রস্তুতি নাও। আরও অনুধাবন এবং জ্ঞানমূলক নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আমার আরেকটা ক্লাস লাগবে, বিভীষণের প্রতি মেঘনাদ। তোমরা এর মধ্যে পড়তে থাকো, বারবার পড়ো, শব্দার্থগুলো আবার ভালোভাবে নিয়ে পড়ো। আমি যেটুকু বলেছি সেটুকু লিখেছো না, লিখে আবার পড়ো, দেখো তোমাদের কোনো সমস্যা থাকে কিনা। আগামী ক্লাসে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিবে। সে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাসার বাইরে যেই বের হচ্ছ কিনা বা বাড়ির পরিবারের তোমরা অন্যান্যরা যখনই বাইরে বের হচ্ছে মাস্ক পরিধান করছে, মাস্ক পরছে কিনা একটু নিজেরা খেয়াল করো, দরকার হলে বলে দাও। এইটুকু মেনে চলো, যেহেতু আমাদের এখন করোনার সংকটটা একটু বেশি, ঠিক আছে, কিন্তু এই সংকট পেরিয়ে আমরা নিশ্চয়ই সামনের দিকে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।